ওয়েলকাম টু ইউনিক টিচার্স। আজকে আলোচনা হবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। যে সমস্ত 2015 সালে যে প্রশ্নগুলো এসেছিল পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ক্ষেত্রে, তো সেই প্রশ্নগুলো আজকে আলোচনা করব এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, অর্থাৎ আনুষঙ্গিক তথ্যগুলো আমরা আলোচনা করব আজকে। শেষ পর্যন্ত শুনুন, আশা করি ভালো লাগবে। প্রথম কোশ্চেনটায় আমরা চলে যাব, ডেনড্রোক্রোনোলজি। ডেনড্রোক্রোনোলজি বলতে কি বোঝানো হয়? আমি সব অপশনগুলো পড়ছি না, প্রথম উত্তরটা আমি বলে দিয়ে তারপরে এখানকার বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। দেখো, ডেনড্রোক্রোনোলজি হচ্ছে ক্যারেক্টারাইজেশন অফ দ্য পাস্ট ক্লাইমেটস থ্রু ট্রি রিংস। ট্রি রিং থেকে আমরা পাস্টের ক্লাইমেট সম্পর্কে ধারণা করতে পারি। এইটা হচ্ছে ডেনড্রোক্রোনোলজি। তাহলে ডেনড্রোক্রোনোলজি বলতে বোঝানো হয় আমাদের একটা ট্রি রিংগুলোকে পরীক্ষা করা বা ট্রি রিংগুলোকে স্টাডি করা, সেটাই হচ্ছে ডেনড্রোক্রোনোলজি। ট্রি রিং কি? কোনো একটা গাছের যদি গুঁড়ি কাটা হয়, দেখো আমি একটা গাছের গুঁড়ির ছবি এখানে দিয়ে দিয়েছি। তো সেখানে যদি কাটা হয় তাহলে আমরা দেখতে পাই বিভিন্ন রকম রিং, ভিতরে বিভিন্ন রকম রিং রয়েছে এবং এই রিংগুলোকে যদি স্টাডি করা হয় ঠিকমতো, সেই রিং থেকে আমরা বিভিন্ন সময়ের ক্লাইমেট সম্পর্কে ধারণা পেতে পারি। অর্থাৎ বিভিন্ন সময়ে ওই গাছটা কি কন্ডিশনের মধ্য দিয়ে গেছে, কোন ক্লাইমেটের মধ্য দিয়ে গেছে, এই রিংগুলোকে স্টাডি করার মধ্য দিয়ে আমরা জানতে পারি। এখানে দেখো ছবিটা যদি আমরা দেখি, ফার্স্ট ইয়ার গ্রোথ, ফার্স্ট ইয়ারে কেমন গ্রোথ হয়েছে সে সম্পর্কে কিন্তু আমরা রিং থেকে ধারণা করতে পারছি। রেনি সিজনটা কখন ছিল সেই রিং থেকে আমরা ধারণা করতে পারছি। ড্রাই সিজন সম্পর্কে আমরা ধারণা করতে পারছি। এবং দেখো এখানে ফরেস্ট ফায়ার, স্কার ফরেস্ট ফায়ার যেখানে একটা হয়েছিল, সেই ফরেস্ট ফায়ার সম্পর্কেও কিন্তু ফরেস্ট ফায়ারের চিহ্ন এই গুঁড়ির মধ্যে রয়েছে। তাহলে একটা গাছের সরি একটা গাছের গুঁড়ি পরীক্ষা করে আমরা পাস্ট ক্লাইমেটিক হিস্ট্রি সম্পর্কে জানতে পারছি। তাই ডেনড্রোক্রোনোলজি হচ্ছে একটা গাছের রিং স্টাডি, এটাই হচ্ছে ডেনড্রোক্রোনোলজি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। পরবর্তী প্রশ্ন, ফেজ অফ বায়োটিক সাকসেশন। বায়োটিক সাকসেশনের ফেজগুলো ডু নট ইনক্লুড, মানে বায়োটিক সাকসেশনের ফেজগুলো কোনটা ইনক্লুড নয়, নিচের যে ফেজগুলো দেওয়া হয়েছে সেই ফেজগুলোর মধ্যে কোনটা ইনক্লুড নয় সেটা জানতে চেয়েছে। দেখো, এটা বায়োটিক সাকসেশনটা কে দিয়েছিল কোশ্চেনের মধ্যেই বলা আছে, F.E. ক্লিমেন্ট দিয়েছিল। কত সালে দেওয়া হয়েছিল? 1916-এ, 1916 সালে দিয়েছিল। বায়োটিক সাকসেশন জিনিসটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইকোসিস্টেমের যে চেঞ্জ, দ্যাট ইজ ইনফ্লুয়েন্সড বাই বায়োটিক অ্যান্ড ক্লাইমেটিক ফ্যাক্টর। এই বায়োটিক এবং ক্লাইমেটিক ফ্যাক্টরগুলোর দ্বারা ইকোসিস্টেমের যে বিভিন্ন রকম চেঞ্জ হয় সেটাকেই বলা হচ্ছে বায়োটিক সাকসেশন। আর এই বায়োটিক সাকসেশনটা কতগুলি ফেজে কমপ্লিট হয় এবং এই ফেজটাকে আলোচনা করেছিলেন F.E. ক্লিমেন্ট। সেই ফেজগুলো তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি, তাহলে তোমরা কোনটা নয় সেটা সহজেই বলতে পারবে। প্রথম ফেজ হচ্ছে নুডেশন। আমি প্রত্যেকটা ফেজ সম্পর্কে একটু আলোচনা করে দেবো। প্রথমটা হচ্ছে নুডেশন, দ্বিতীয়টাকে বলা হয় মাইগ্রেশন, তৃতীয় ফেজ হচ্ছে ইকেসিস, ফোর্থ ফেজ কম্পিটিশন, ফিফথ ফেজ রিয়াকশন, অ্যান্ড সিক্সথ ফেজ স্ট্যাবিলাইজেশন। দেখো, প্রত্যেকটা ফেজ সম্পর্কে আমি একটু বলে দিই। এই নুডেশন ব্যাপারটা কি? নুডেশন হচ্ছে যখন একটা ইকোসিস্টেম তৈরি হচ্ছে ধীরে ধীরে, সেই ইকোসিস্টেমে কোনো একটা প্রাকৃতিক ঘটনা ঘটলো, অগ্নুৎপাত ঘটতে পারে, দাবানল ঘটতে পারে, ভলক্যানিক কোনো বা আরও অন্যান্য কোনো ল্যান্ডস্লাইড ঘটতে পারে। এই সমস্ত বিষয়গুলোর দ্বারা কোনো একটা অঞ্চল কি হয়ে যায়? নুড হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। মানে হচ্ছে সেখানটাতে কিচ্ছু থাকে না, মানে সেখানে কোনো বায়োটিক কোনো পদার্থ কিছু থাকে না।
তখন সেখানে কি হয়, নতুন করে মাইগ্রেশন হয়। কিসের মাইগ্রেশন হয়? বিভিন্ন রকম সিডস থেকে শুরু করে আরও অন্যান্য কিছুর মাইগ্রেশন সেখানটাতে হয়ে থাকে। আর প্রথমে নোডেশন হলো। নোডেশন মানে হচ্ছে কোনো প্রাকৃতিক কারণগুলোর দ্বারা এই অঞ্চলটা পুরোপুরি ধ্বংস হয়ে গেল, নিঃস্ব হলো। এই নিঃস্ব অঞ্চলটা যখন কিছুই থাকলো না, তার মধ্যে কোনো বায়োটিক কম্পোনেন্ট থাকলো না, সেখানে কি হচ্ছে, দ্বিতীয় ফেজে কি আসছে, মাইগ্রেশন হচ্ছে। মাইগ্রেশন বিভিন্ন সিডস হতে পারে, বিভিন্ন অর্গানিজম সেখানে মাইগ্রেট হতে পারে। দ্বিতীয় ফেজে কি কি হচ্ছে, অ্যাকেসিস হচ্ছে। মানে হচ্ছে কি, সাম সিডস কি হচ্ছে এখানে নতুন করে তৈরি হচ্ছে, আসার পরে নতুন করে কি হচ্ছে, অঙ্কুরোদ্গম হচ্ছে এবং গাছের বা যে কোনো প্রাণীর গ্রোথ শুরু হচ্ছে। তাহলে এই ফেজটাকে কি হচ্ছে, গ্রোথ ফেজ বলতে পারি আমরা, অথবা মানে এই জায়গাটিতে গ্রোথ শুরু হচ্ছে এই পিরিয়ডটাতে। এবং থার্ডে কি আসছে, কম্পিটিশন শুরু হচ্ছে। কম্পিটিশন মানে জানি আমরা, পৃথিবীর নিয়ম অনুসারে প্রতিটি জীবকেই তাকে কি করা হয়, প্রকৃতির সাথে লড়াই করে বাঁচতে হয়। যে তার নিজের স্পেস দখল করতে পারে সে পৃথিবীতে টিকে থাকে, না হলে টিকে থাকতে পারে না সে। অতএব তাকে নিজস্ব স্পেসের জন্য কম্পিটিশন করতে হয়, নিজের জায়গার জন্য। সে কোন জায়গায় জন্মাবে, বড় হবে, কি খাবে, কিভাবে থাকবে, তার জন্য কম্পিটিশন শুরু হচ্ছে। এবং তারপরে কি আসছে, রিয়াকশন শুরু হচ্ছে, বিভিন্ন রকম রিয়াকশন হচ্ছে। এবং শেষ পর্যায়ে স্ট্যাবিলাইজেশন চলে আসছে। এইগুলো হচ্ছে টোটাল ৬টা হচ্ছে ফেজ। এফ.ই. ক্লিমেন্ট দিয়েছিলেন 1960-তে। তাহলে এই যে ৬টা ফেজের মধ্যে এখানে নিচের যে অপশনগুলো আছে, সেখানে কোনটি অন্তর্ভুক্ত নয়? দেখো, অ্যাক্লিমেশন। এই অ্যাক্লিমেশনটা অন্তর্ভুক্ত নয়। যেহেতু আমাদের কাছে ডু নট চেয়েছে, তাই আমরা উত্তরটা সহজেই বলতে পারি অ্যাক্লিমেশন। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নটায় আলোচনা করার আগে আমরা বলে দিই, আমাদের ইউনিক টিচার্সের ক্লাস শুরু হয়ে গেছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য, এবং খুব কম ফিজে আমাদের ক্লাস চলছে। আমাদের কোনো অ্যাডমিশন ফিজ নেই। যারা কম্প্যাক্ট ক্লাসের প্রয়োজন অল্প ফিজের মধ্যে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে, টপিক ধরে ধরে পরীক্ষা দেওয়ার প্রয়োজন, ডিটেলস স্টাডি করার প্রয়োজন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। উপরের এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করবে, মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, তোমাদেরকে ডিটেলস দেওয়া হবে। এবং তোমরা যদি আমাদের ক্লাস দেখতে চাও, এই চ্যানেলেই তোমাদের বিভিন্ন ক্লাস আপলোড করা আছে। সেই ক্লাসগুলো, ডেমো ক্লাসগুলোও দেখতে পারো। এবং আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসে, এই চ্যানেলটিতে এমসিকিউ কোশ্চেন আলোচনা করে যাব। তোমরা বিভিন্ন সমস্ত টপিকের ওপরই আমরা এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর অবশ্যই প্রত্যেককে অনুরোধ করব সাবস্ক্রাইবটা করে রাখবেন, যেহেতু এটা নতুন চ্যানেল, তাই বিভিন্ন নোটিফিকেশনগুলো পৌঁছাবে। তো সেক্ষেত্রে দেখো, আমরা ৩ নাম্বারটায় চলে আসবো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ ডিফরেস্টেশন ইন ইন্ডিয়া হ্যাজ বিন। ভারতবর্ষের ক্ষেত্রে ডিফরেস্টেশনের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কি? ডিফরেস্টেশন মানে হচ্ছে বনভূমি ধ্বংস হওয়া। দেখো, কনভার্সন অফ ফরেস্ট ল্যান্ড ইন্টু এগ্রিকালচারাল ল্যান্ড। ফরেস্ট ল্যান্ডটা যখন এগ্রিকালচারাল ল্যান্ডে কনভার্ট হয়। ২ নাম্বার হচ্ছে ওভারগ্রেজিং, মানে হচ্ছে অত্যাধিক পশুচারণ। ফরেস্ট ফায়ার মানে হচ্ছে দাবানল। আর লাম্বারিং। লাম্বারিং মানে হচ্ছে কাষ্ঠ সংগ্রহ, বনভূমি থেকে কাঠ সংগ্রহ। তো দেখো, আমরা এখানে যে 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্টই ডিফরেস্টেশনের কারণ। কিন্তু ওভারগ্রেজিংও কারণ, ফরেস্ট ফায়ারও কারণ, লাম্বারিংও কারণ। কিন্তু আমাদের এখানে জানতে চেয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে কোনটা সবথেকে প্রমিনেন্ট, কোনটা সবথেকে বেশি হয়। ভারতবর্ষের ক্ষেত্রে ফরেস্ট ফায়ার বা ডিফরেস্টেশন বেশি হয়। তার কারণ হচ্ছে ফরেস্ট ল্যান্ডটা এগ্রিকালচারাল ল্যান্ডে কনভার্ট করা হচ্ছে। বন দেখবে, যেগুলো বনভূমির পার্শ্ববর্তী এরিয়াগুলিতে বন কেটে কেটে নতুন করে জমি তৈরি করা হচ্ছে, কারণ ভারতবর্ষের হচ্ছে পপুলেশনের চাপ বেশি এবং জমির পরিমাণটা কম। তাই বেশি করে ফরেস্ট ল্যান্ডগুলোকে এগ্রিকালচারাল ল্যান্ডে কনভার্ট করে দেওয়া হচ্ছে। এই জন্য ভারতবর্ষের বেশি পরিমাণ বনভূমি ধ্বংস হচ্ছে। আচ্ছা, এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন রাখবো। ভারতবর্ষে এই মুহূর্তে বনভূমির পরিমাণ কত পার্সেন্ট? বিভিন্ন জন বিভিন্ন মুনির বিভিন্ন মত দিচ্ছে। দেখি কে লেটেস্ট তথ্যটা কে দিতে পারো, কারা? যারা দেখছো অবশ্যই কমেন্ট করবে এবং এখানে জানাবে ভারতবর্ষে এই মুহূর্তে বনভূমির পরিমাণ কত পার্সেন্ট। নেক্সট, ল্যান্ডস্লাইড ইজ। আমরা জানি ল্যান্ডস্লাইডটা
কোনটাকে বলা হয়? ন্যাচারাল হ্যাজার্ড, ম্যানমেড হ্যাজার্ড, ম্যান ইনডিউসড ন্যাচারাল হ্যাজার্ড, ম্যান ইনডিউসড ফিজিক্যাল হ্যাজার্ড। দেখো আমরা জানি ল্যান্ডস্লাইডটা হচ্ছে প্রাকৃতিকভাবেও হয় এবং মনুষ্য সৃষ্টভাবেও হয়, তাই আমরা এটাকে বলবো ম্যান ইনডিউসড ন্যাচারাল হ্যাজার্ড। ঠিক আছে, ল্যান্ডস্লাইডের ক্ষেত্রে। চলো পরের প্রশ্ন। অ্যামং দ্য বায়োজিওকেমিক্যাল সাইকেল দ্য রিলেটিভিটি ইনকমপ্লিট সাইকেল, রিলেটিভলি ইনকমপ্লিট সাইকেল। তো রিলেটিভলি ইনকমপ্লিট সাইকেল বলেছে। প্রথমে আমরা একটু জেনে নিই বায়োজিওকেমিক্যাল সাইকেল কাকে বলে। বায়োজিওকেমিক্যাল সাইকেল বলতে বোঝানো হয় বিভিন্ন বায়োটিক এবং অ্যাবায়োটিক কম্পোনেন্ট, অ্যাবায়োটিক ফ্যাক্টরদের মধ্যে যে নিউট্রিয়েন্ট এবং আদার এলিমেন্টগুলো যখন মুভমেন্ট করে, ঘোরাফেরা করে, তখন সেটাকে আমরা বলি বায়োজিওকেমিক্যাল সাইকেল। তাহলে বায়োজিওকেমিক্যাল সাইকেল বলতে আরও একটু সহজ করে বললে বোঝানো হবে নিউট্রিয়েন্ট সহ অন্যান্য এলিমেন্টগুলো যখন বিভিন্ন বায়োটিক এবং অ্যাবায়োটিক মাসের মধ্যে মুভমেন্ট করে, বায়োটিক থেকে অ্যাবায়োটিক এবং অ্যাবায়োটিক থেকে বায়োটিক মাসের মধ্যে যায়, সেটাকে আমরা বলি বায়োকেমিক্যাল সাইকেল। এই বায়োকেমিক্যাল সাইকেলগুলোকে দুটো ভাগে ভাগ করতে পারি। বায়োকেমিক্যাল সাইকেলের দুটো টাইপ আছে। আমরা কি কি টাইপ দেখতে পাই? দু ধরনের টাইপ। একটাকে আমরা বলতে পারি সেডিমেন্টারি বায়োজিওকেমিক্যাল সাইকেল, সেডিমেন্টারি, আর একটাকে আমরা বলি গ্যাসিয়াস বায়োজিওকেমিক্যাল সাইকেল। এই গ্যাসিয়াসটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় কমপ্লিট বায়োজিওকেমিক্যাল সাইকেল, আর একটাকে বলা হয় ইনকমপ্লিট বায়োজিওকেমিক্যাল সাইকেল। এই কমপ্লিট বায়োজিওকেমিক্যাল সাইকেলের মধ্যে কোনগুলো পড়ছে? কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এইগুলো সব কমপ্লিটের মধ্যে পড়ছে। ইনকমপ্লিট বায়োজিওকেমিক্যাল সাইকেল কোনটা? ফসফরাস সাইকেল। তো আমাদেরকে এখানে ইনকমপ্লিট জানতে চেয়েছে, অতএব আমরা বলতে পারি ফসফরাস বায়োজিওকেমিক্যাল সাইকেলটা হচ্ছে ইনকমপ্লিট সাইকেল। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইকোলজিক্যাল পিরামিড ক্যান বি ইনভার্টেড? ইনভার্টেড মানে কি বলতো? বিপরীত। কোন কোন ইকোলজিক্যাল পিরামিডটা হচ্ছে বিপরীত? এবার তাহলে আমরা প্রথমে কনসেপ্টটা জেনে নিই, ইকোলজিক্যাল পিরামিড কাকে বলা হয়। ইকোলজিক্যাল পিরামিড বলতে বোঝানো হয় যখন বিভিন্ন পুষ্টি স্তরে বা বিভিন্ন সংখ্যার স্তরে, প্রাথমিক স্তর থেকে যখন আমরা পরবর্তী স্তরগুলোকে যাই, তখন পুষ্টির পরিমাণ বলো, সংখ্যার পরিমাণ কমতে কমতে যায়, এবং কমতে কমতে যাওয়ার ফলে যখন শেষ স্তরে পৌঁছায় তখন সেটা অনেকটাই কমে যায় এবং একটা পিরামিডের আকার ধারণ করে। তো আমরা বলতে পারি যে খাদ্য শৃঙ্খলের বিভিন্ন স্তরগুলোকে যখন আমরা পিরামিডের আকারে প্রকাশ করি, তখন সেগুলোকে আমরা বলি ইকোলজিক্যাল পিরামিড। এই ইকোলজিক্যাল পিরামিডের ধারণাটি প্রথম কে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন প্রথম চার্লস এলটন। চার্লস এলটন প্রথম এই ইকোলজিক্যাল পিরামিডের ধারণাটি প্রথম দিয়েছিলেন। এবং এইরকমভাবে যখন আমরা পিরামিডগুলো তৈরি, এটা হচ্ছে প্রথম প্রাথমিক স্তর, এটা হচ্ছে দ্বিতীয় স্তর, এটা হচ্ছে তৃতীয় স্তর, এরকম করে করে গিয়ে একটা পিরামিড তৈরি হচ্ছে। কিন্তু পিরামিডটা যখন কিছু কিছু ক্ষেত্রে কি হয়, এরকম সোজা পিরামিড না হয়ে উল্টো পিরামিড তৈরি হয়। মানে কি উল্টো পিরামিড মানে কি হয় দেখতে পাওয়া যায়? একদম উপরের স্তরটা হয় বড় হয়। মানে কি মানে যেখানে প্রাথমিক স্তরে প্রাথমিক স্তরে যেখানে সব থেকে বেশি পরিমাণ সংখ্যা থাকা দরকার, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রাথমিক স্তরটাতে কম রয়েছে এবং গৌণ প্রগৌণ স্তরগুলিতে সংখ্যা বেশি রয়েছে। এই ইনভার্টেড পিরামিড তাহলে কোন কোন ক্ষেত্রে দেখা যায়? আমরা নাম্বার পিরামিড বা বায়োমাস পিরামিডে দেখতে পাই ঠিকই, কিন্তু বায়োমাস পিরামিড বা নাম্বার পিরামিডে সব ক্ষেত্রে হয় না। সাধারণ ক্ষেত্রে নাম্বার পিরামিডে কিন্তু সোজা পিরামিড দেখতে পাই। কিন্তু এই মরুভূমি অঞ্চলে, ডেজার্ট এরিয়াতে আমরা যদি পিরামিড অফ নাম্বার ইন ডেজার্ট এরিয়া বলি, ডেজার্ট এরিয়া, তাহলে ডেজার্ট এরিয়াতে আমরা উল্টো পিরামিড, ইনভার্টেড পিরামিড দেখতে পাই। ডেজার্ট এরিয়াতে নাম্বারের ইনভার্টেড পিরামিড আমরা দেখতে পাই। আবার ওয়াটার বডিতে আমরা বায়োমাস পিরামিডের ইনভার্টেড পিরামিড দেখতে পাই। তাহলে এখানে আমাদের উত্তরটা কি হবে? দেখো এনার্জি, আর একবার বলে নিই যে পিরামিডগুলোকে তিনটে ভাগে ভাগ করা হয়: এনার্জি পিরামিড, বায়োমাস পিরামিড এবং পিরামিড অফ নাম্বার। এই তিনটে ভাগে ভাগ করা হয়।
সব ক্ষেত্রে আমরা দেখতে পাবো এমনি সাধারণ অবস্থাতে নর্মাল পিরামিড দেখতে পাই, কিন্তু মরুভূমিতে আমরা যদি যাই সেখানে নাম্বারের পিরামিডের ক্ষেত্রে ইনভার্টেড পিরামিড গড়ে ওঠে। আবার যদি ওয়াটার বডিতে যাই তখন বায়োমাস পিরামিডের মধ্যে ওয়াটার বডিতে ইনভার্টেড পিরামিড গড়ে ওঠে। তো সেক্ষেত্রে দেখো এখানে যে অপশন দিয়েছে, আমরা বায়োমাস পিরামিডও নিতে পারবো না, এনার্জি পিরামিডও নিতে পারবো না, তাহলে আমরা নান অফ দিস হবে। কিন্তু এখানে যদি আমাদেরকে বলতো পিরামিড অফ নাম্বার ইন ডেজার্ট এরিয়া, সেক্ষেত্রে ইনভার্টেড হয়ে যেত। আবার বায়োমাস পিরামিড ইন ওয়াটার বডি, সেক্ষেত্রে আমাদের ইনভার্টেড পিরামিড হয়ে যেত। তাই আমরা এখানে নান অফ দিস নেব। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের এখানটা। যদি না ক্লিয়ার হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের সঙ্গে পরে আবার বসবো। ইন অ্যান ইকোসিস্টেম, একটা ইকোসিস্টেমে কোনটা সঠিক সেটাকে আমাদেরকে বলতে হবে। এনার্জি ফ্লো ইজ ইউনিডাইরেকশনাল বাট নিউট্রিয়েন্ট ফ্লো ইজ সাইক্লিক। Both energy and nutrient flow cyclically. Neither energy nor nutrient flow cyclically. Energy flow is cyclic but nutrient flow is unidirectional. দেখো এখানে উত্তরটা হয়ে যাবে এ, এনার্জি ফ্লো ইজ ইউনিডাইরেকশনাল বাট নিউট্রিয়েন্ট ফ্লো ইজ সাইক্লিক। ইউনিডাইরেকশনাল মানে কি? ইউনিডাইরেকশনাল মানে হচ্ছে, ধরো আমাদের বিভিন্ন রকম পুষ্টি স্তর আছে বা খাদ্য স্তর আছে। আমরা খাদ্য শৃঙ্খলে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে কতগুলো স্তর দেখতে পাই। এই স্তরগুলো কি হয়, এরকম বিভিন্ন স্তর আছে। এই স্তরগুলোতে কি হয়, এনার্জি কি হয়, এই স্তর থেকে বি স্তরে যায়, বি স্তর থেকে সি স্তরে যায়, সি স্তর থেকে ডি স্তরে যায়, এরকম আলাদা আলাদা স্তরে যায়। কিন্তু কখনোই ওপরের স্তর ডি স্তর থেকে কিন্তু কখনোই এ স্তরে ফিরে আসে না। অর্থাৎ ছাগল বা গরুতে ঘাস খায় কি ঠিকই, কিন্তু ঘাস ঘাস কিন্তু কখনো ছাগল বা হরিণ খায় না। ঘাস কখনো ছাগল বা হরিণ খায় না। ছাগল বা হরিণে ঘাস খায়, কিন্তু ঘাস কখনো ছাগল বা হরিণ খায় না। তাই এটাকে আমরা বলতে পারি কি, ইউনিডাইরেকশনাল, মানে একমুখী। এই যে এনার্জিটা প্রবাহিত হচ্ছে কিভাবে, একমুখী, কখনোই কিন্তু এখান থেকে এইদিকে আসবে না। এটাকে ইউনিডাইরেকশনাল বলা হচ্ছে। কিন্তু নিউট্রিয়েন্টের ক্ষেত্রে আলাদা। নিউট্রিয়েন্টটা কি হয়, সাধারণত আমরা দেখতে পাই নিউট্রিয়েন্টের ক্ষেত্রে এক স্তর থেকে আর এক স্তর এবং আর এক স্তর থেকে আর এক স্তর কি হয়, চক্রাকার আকারে আবর্তিত হয়, সাইকেলিক আকারে আবর্তিত হয়। অর্থাৎ যখন একদম সর্বশেষ স্তরে যখন ওই স্তরে পদার্থটি পচে গলে যায় এবং সেটি আবার মৃত্তিকার সাথে মিশে যায় এবং সেটা উদ্ভিদদের মধ্যে প্রবেশ করে, তাই আমরা বলতে পারি নিউট্রিয়েন্টটা হচ্ছে সাইকেলিক আকারে প্রবাহিত হয়, কিন্তু এনার্জিটা হচ্ছে ইউনিডাইরেকশনাল, একমুখী প্রবাহিত হয় ইকোসিস্টেমে। পরবর্তী, হাই লেভেল অফ বিওডি ইন ওয়াটার indicates that the water is, BOD মানে আমরা জানি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের ক্ষেত্রে হাই বিওডিটাকে কি ইন্ডিকেট করে, মানে হাই বিওডি ইন্ডিকেট করে মাইক্রোবায়োলজিক্যাল যে পলিউশন, সেই পলিউশনের পরিমাণটা হচ্ছে বেশি। এই বিওডি পরিমাপ করা হয় পিপিএম দিয়ে। যখন আমরা দেখি কোনো একটা জায়গাতে বিওডি 1 থেকে 2 ppm, তাহলে আমরা বলতে পারি সেই ওয়াটারটা হচ্ছে খুব ভালো ওয়াটার, ভেরি গুড ওয়াটার। মানে যত বিওডির পরিমাণটা কম হবে তত হচ্ছে সেটা গুড হতে যাবে, বাড়তে গেলে সেটা ব্যাড হতে যাবে। যখন 2 থেকে এখানে 3 থেকে এখানে যখন 3 থেকে 5 আসবো, 5 ppm আসবো, 3 to 5 ppm, তখন সেই ওয়াটারটাও হবে গুড ওয়াটার। কিন্তু যখন 5 এর মোর দ্যান 5 হয়ে যাবে, যখন সেটা হয়ে যাবে মোর দ্যান 5, সমস্যা করছে, যখন এটা হয়ে যাবে মোর দ্যান 5, তখন সেটা হয়ে যাবে মোর দ্যান 5 ppm, তখন সেটা হয়ে যাবে আমাদের ব্যাড কোয়ালিটি ওয়াটার। তাহলে আমরা কি বলতে পারি, এখানে বিওডি হাই বলেছে, হাই লেভেল বলেছে, তাহলে উত্তরটা অবশ্যই হবে অফ ব্যাড কোয়ালিটি। পরের প্রশ্ন,
pH 6 of a soil is more than pH 4 of a soil by, মানে বলেছে যে pH 4 এর থেকে pH 6টা কতটা বেশি। দেখো আমরা একটা pH স্কেল আমরা জানি কোথা থেকে কত আছে, আমরা জানি 0 থেকে 14 পর্যন্ত আছে, এবং এটা হচ্ছে 7টা হচ্ছে প্রশমিত স্তর, এই দিকটাকে আমরা বলি অ্যাসিডিক বলি, আর এটাকে আমরা বেসিক বলি। দুটো স্তর দেখতে পাই, 7-এর বেশি হলে সেটাকে বেসিক বলি, পিএইচ এর পরিমাণ। এবং এই স্কেলটা কি অবস্থায় আছে, লগারিদম স্কেলে আছে, 1 2 3 4 5 6 এরকম করে বাড়তে বাড়তে যাচ্ছে। দেখো যখন আমরা 4 থেকে লগারিদম স্কেলে কি হয়, 10 করে বাড়তে বাড়তে যায়, 10 × 10 হতে হতে যায়। তো এখানে বলেছে 4 থেকে 6-এ যাব, এটা হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 4, মানে যদি আমরা এটাকে 4টাকে যদি বেস ধরি, তাহলে 4 থেকে যাচ্ছি, এটা বেস ধরলাম, এটা খালি হলো 10 হলো, এখান থেকে পার্থক্য কত হবে 10, লগারিদম স্কেলে আছে, এবং লগারিদম স্কেলে সবসময় ইনটু হতে হতে যায়, তাহলে এটা যদি বেস ধরি, 4টা বেস হলো, এবং 5-এ 10 হলো, 6-এ কি হলো আবার 10 বাড়লো, মানে 10 10 100 বেড়ে গেল আমাদের, কত হলো 100 বাড়লো। অতএব আমি কি বলবো, 6 অফ সয়েল মোর দ্যান পিএইচ অফ সয়েল বাই 100 টাইমস। লগারিদম স্কেলে 10 × 10 করে ইনটু হতে হতে যায়। আমরা রিক্টার স্কেল আলোচনা করার সময় বলেছিলাম রিক্টার স্কেলটাও লগারিদম স্কেলে আছে, এবং সেটা কি করে বাড়তে বাড়তে গেছে আমরা দেখিয়েছিলাম, দেখবে আলোচনায় বলা আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড, কোনটি সঠিকভাবে ম্যাচ করে না। দেখো এজি ট্যান্সলে ইকোসিস্টেম দিয়েছে, অবশ্যই ম্যাচ করে। ইকোক্লাইম ডিগ্রেডেড ইকোসিস্টেম, আমি এটা আসছি। অটোট্রপস প্রডিউস বাই ওন ফুড, হ্যাঁ অবশ্যই অটোট্রপ কি করে নিজস্ব ফুড উৎপাদন করে। কেমোট্রপ হচ্ছে কেমোসিনথেসিস, অবশ্যই এটা ঠিক। তাহলে আমরা দেখতে পাবো যে ম্যাচ শুধুমাত্র করছে না ইকোক্লাইমটা, ওতেই আমাদের উত্তর হয়ে যাবে ইকোক্লাইম। উত্তর কি হয়ে যাচ্ছে, ইকোক্লাইমটা উত্তর হয়ে যাচ্ছে, এটা ডিগ্রেডেড ইকোসিস্টেম নয়। পরবর্তী প্রশ্ন, দ্য কনসেপ্ট অফ ইকোলজিক্যাল নিচ ওয়াজ ইন্ট্রোডিউস বাই, এই ইকোলজিক্যাল নিচ কে ইন্ট্রোডিউস করেছে। তার আগে আমরা জেনে নেব ইকোলজিক্যাল নিচ কাকে বলা হয়। ইকোলজিক্যাল নিচ বলতে বোঝানো হয় কোনো একটা প্রাণী যে জায়গাটি থেকে তার প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে, সেটাকে ইকোলজিক্যাল নিচ বলা হয়। ধরো কোনো একটা সিংহ আছে, এই সিংহটা কি হচ্ছে, তার এই যেখানে বসবাস করে সে এই অঞ্চলটি থেকে সে তার খাদ্য সংগ্রহ করে, এই অঞ্চলটি থেকে সে তার খাদ্য সংগ্রহ করে জীবন ধারণের জন্য। তাহলে এই লায়নটার নিচ কোনটা হয়ে গেল, এই অঞ্চলটা, যে অঞ্চলটিতে সে খাদ্য সংগ্রহ করছে সেই অঞ্চলটা হয়ে গেল তার নিচ বা নিচে। তাহলে ইকোলজিক্যাল নিচে হচ্ছে বা নিচ হচ্ছে কোনটা, যেখানটা থেকে সে খাদ্য সংগ্রহ করে। তো এইটা কে দিয়েছিলেন, কে ইন্ট্রোডিউস করেছিলেন, বাই চার্লস এলটন, কত সালে, 1927-এ, চার্লস এলটন 1927। চলো, দ্য টার্ম ইকোলজি ওয়াজ কয়েন টু মিন, এই ইকোলজি শব্দটির মানে কি, ইকোলজি এখানে আমরা দেখতে পাবো ইন্টার রিলেশনশিপ বিটুইন এনভায়রনমেন্ট অ্যান্ড অর্গানিজম, এনভায়রনমেন্ট এবং অর্গানিজমের মধ্যে ইন্টার রিলেশনশিপ বিটুইন ফিজিক্যাল অ্যান্ড লিভিং এনভায়রনমেন্ট, ফিজিক্যাল এবং লিভিং অর্গানিজমের মধ্যে এনভায়রনমেন্টের মধ্যে ইন্টার রিলেশনশিপ বিটুইন এনভায়রনমেন্ট অ্যান্ড অর্গানিজম অ্যান্ড দ্য অর্গানিজম দেমসেলভস। হ্যাঁ, এটা কি এনভায়রনমেন্ট এবং অর্গানিজমের মধ্যে, অ্যান্ড অর্গানিজম দেমসেলভস, এবং অর্গানিজম নিজেদের মধ্যেও ইন্টার রিলেশন। অবশ্যই একটা ইকোলজিতে এনভায়রনমেন্টের সঙ্গে অর্গানিজমের ইন্টার রিলেশন থাকে, এবং অর্গানিজমগুলোর নিজেদের মধ্যেও একটা কি থাকে, ইন্টার রিলেশনশিপ থাকে। তাহলে আমরা এখানে উত্তর অবশ্যই নিতে পারি সি। এরপরের প্রশ্ন দেখো, রেড ডেটা বুক আর রিলিজড বাই, আমরা জানি রেড ডেটা বুক কি, IUCN কি করেছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, আমাদের যে বিভিন্ন জীবগুলোকে বিভিন্ন ডেটা বুকে ভাগ করেছে, রেড ডেটা বুক, গ্রিন ডেটা বুক, ব্ল্যাক ডেটা বুক, সেগুলো আমরা জানি। তো রেড ডেটা বুক, গ্রিন ডেটা বুক মূলত আমরা যেগুলো জেনে থাকি। তো রেড ডেটা বুক মানে কি, যেখানে তোমার খুব এন্ডেঞ্জার্ড পিসগুলো অন্তর্ভুক্ত থাকে, সেগুলোকে আমরা রেড ডেটা বুক বলি। আর গ্রিন ডেটা বুক মানে হচ্ছে
যেগুলো যার কোনো যেগুলো এন্ডেঞ্জার্ড নয় সেগুলো যেখানে লিস্টে থাকে সেগুলোকে আমরা গ্রিন ডেটা বুক বলি। তো এখানে যে অপশনগুলো আছে সেগুলোকে আমি একবার দেখে নেব, তারপরে এখানে কে রিলিজড করে সেটা বলবো। আমি বলেই দিলাম এটা IUCN রিলিজ করে। তাহলে ইউনেস্কো কি? ইউনেস্কো সম্পর্কে আমরা একটু তথ্য জেনে নিই। ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাহলে ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা কত সালের প্রতিষ্ঠা হয়? 1945 প্রতিষ্ঠা হয়। এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস। এরপর হচ্ছে IPCC। IPCCর ফুল ফর্ম কি? দ্য ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেটিক চেঞ্জ। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেটিক চেঞ্জ, অন ক্লাইমেট চেঞ্জ। এটা কত সালে প্রতিষ্ঠা করা হয়? এটা 1988 সালে প্রতিষ্ঠা করা হয়। এটা হচ্ছে একটা ইউএনওর বডি, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের একটা বডি। এবার হচ্ছে IUCN। IUCN এর ফুল ফর্ম বললাম, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এটা কবে প্রতিষ্ঠা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, আমি লিখছি না, লিখতে অনেক দেরি হয়ে যাচ্ছে। 1948 সালে এটার প্রতিষ্ঠা হয়। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে গ্ল্যান্ড শহর। গ্ল্যান্ডটা কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের গ্ল্যান্ড। ঠিক আছে। এরপরে আমরা চলে আসি WWF, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এই ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার কবে প্রতিষ্ঠা করা হয়? 1961 প্রতিষ্ঠা করা হয়। এর হেডকোয়ার্টার কোথাও? এটার হেডকোয়ার্টারও গ্ল্যান্ড শহর। কোথাকার? সুইজারল্যান্ডের। এবং এটা হচ্ছে একটা এনজিও। কিসের জন্য তৈরি হয়েছিল এটা? ক্লাইমেটিক চেঞ্জকে লক্ষ্য রেখে এই এনজিওটা তৈরি করা হয়েছিল। নেক্সট, দ্য টার্ম এনভায়রনমেন্ট রেফার্স টু। এনভায়রনমেন্ট শব্দটি আমাদের কোনটাকে রেফার করে? দেখো, দ্য টার্ম এনভায়রনমেন্ট রেফার এভরিথিং সারাউন্ডিং ম্যান। মানুষের পাশে যার চারিপাশে যা কিছু আছে সেটা এনভায়রনমেন্ট। এভরি কন্ডিশন দ্যাট এফেক্ট হিউম্যান অ্যাক্টিভিটি, যে কোনো কন্ডিশন যেটা হিউম্যান অ্যাক্টিভিটিকে প্রভাবিত করে। অল নন লিভিং থিংস দ্যাট প্রোভাইড রিসোর্স টু ম্যান, সমস্ত নন লিভিং থিং যেগুলো মানুষকে সম্পদ প্রদান করে। দ্য ওভারঅল কন্ডিশন দ্যাট প্রোভাইড লাইফ সাপোর্ট সিস্টেম ফর অর্গানিজম। ওভারঅল কন্ডিশন যেটা কি প্রোভাইড করে? লাইফ সাপোর্ট সিস্টেম ফর অর্গানিজম, মানে হচ্ছে জীবদের জন্য লাইফ সাপোর্ট সিস্টেম প্রদান করে সেটাকে আমরা এনভায়রনমেন্ট বলে থাকি। অবশ্যই ডিটা উত্তর হবে, দ্য ওভারঅল কন্ডিশন দ্যাট প্রোভাইড লাইফ সাপোর্ট সিস্টেম ফর অর্গানিজম। নেক্সট, সিজনালি অপোজিট টেম্পোরাল ডিস্ট্রিবিউশন অফ রেনফল অকার্স বিটুইন। সিজনালি কী হয়? অপোজিট টেম্পোরাল ডিস্ট্রিবিউশন, মানে অপোজিট টেম্পোরাল ডিস্ট্রিবিউশন, তাপমাত্রা যে অপরিত এবং রেনফলের যে অপোজিট অবস্থা সৃষ্টি হয় সেটা কোন দুটো অঞ্চলের মধ্যে? তুন্দ্রা অ্যান্ড স্টেপ, না ইকুয়েটোরিয়াল অ্যান্ড ট্রপিক্যাল মনসুন, নো দ্য মেডিটেরেনিয়ান অ্যান্ড ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। অবশ্যই এটা হবে। দেখো, মেডিটেরেনিয়ান, আমরা হচ্ছে ট্রপিক্যাল মনসুনে বসবাস করি, আমাদের ঠিক অপোজিট অবস্থাটা হচ্ছে মেডিটেরেনিয়ান ক্লাইমেট। ট্রপিক্যাল মনসুনে কি হয়? ট্রপিক্যাল মনসুনে হয় সামারে হয় তোমার সামারে কি থাকে? হিউমিডিটি বেশি থাকে এবং সেখানে সামারটাতে বৃষ্টিপাত বেশি হয়। কিন্তু মেডিটেরেনিয়ানে কি হয়? তা সামারটা আমাদের হয় ওয়েট হয় এবং উইন্টারটা হয় ড্রাই সেশন হয়। ট্রপিক্যাল মনসুনের ক্ষেত্রে সামারটা হচ্ছে ওয়েট হয়, সামার হচ্ছে ওয়েট হয়, আর উইন্টার হয় ড্রাই। উইন্টার কেমন হয়? ড্রাই হয়। কিন্তু মেডিটেরেনিয়ানের ক্ষেত্রে ঠিক অপোজিট অবস্থা সৃষ্টি হয়। মেডিটেরেনিয়ানের ক্ষেত্রে কি হয়? সামারটা হয়ে যায় ড্রাই
এবং উইন্টারটা হয়ে যায় ওয়েট। মানে এখানে উইন্টারে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় মেডিটেরেনিয়ান ক্লাইমেটে। According to Köppen's classification of the world's climate, BSH stands for কোপেনের যে ক্লাইমেট ক্লাসিফিকেশন BSH, সেই BSHটাকে কোনটাকে নির্দেশ করে? BSH সাধারণত আমরা বি মানে জানি যেখানটায় বৃষ্টিপাত কম হয়, একটু ডেজার্ট টাইপের এরিয়া, সেগুলোকে কোপেনের ক্লাসিফিকেশনে আমরা বি দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, চলো আমরা বি দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা এখানে উত্তর করব অবশ্যই ট্রপিক্যাল স্টেপ। কোপেনের ক্লাসিফিকেশনের উপর আমি একটা ডিটেলস ক্লাস করাবো তোমাদেরকে এবং ইউটিউবেই করাবো। তো তোমরা অবশ্যই সেই ক্লাসটা দেখে নিলে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো পরের প্রশ্ন। দ্য ফন ইজ লোকাল উইন্ড দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য, ফন হচ্ছে একটা লোকাল উইন্ড যেগুলো আমরা দেখতে পাই, বিভিন্ন লোকাল উইন্ড আমরা দেখি, তার মধ্যে ফন অন্যতম। লোকাল উইন্ডগুলোতে কিন্তু পড়তে হবে, লোকাল উইন্ডগুলো থেকে একটা প্রশ্ন তোমাদের আসবেই। এবং সমস্ত লোকাল উইন্ড, সারা বিশ্বের লোকাল উইন্ডগুলোকে নিয়েও আমি একটা ছোট্ট ক্লাস নেব। বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 15-20 মিনিটের মধ্যে সমস্ত সারা বিশ্বের লোকাল উইন্ডগুলোকে নেওয়া হবে এবং সেই লোকাল উইন্ডগুলো কোথায় প্রবাহিত হয়, সেই লোকাল উইন্ডটা ওয়ার্ম না কোল্ড, সেইগুলো সম্পর্কে সব ডিটেলস আলোচনা করা হবে এখানে। ঠিক আছে? তো এখানে শুধুমাত্র আমি উত্তরটা বলে দিচ্ছি, ইউরোপিয়ান আল্পসে ফোন দেখতে পাওয়া যায়। চলো নেক্সট। 1 নট ইজ ইকুয়াল টু, 1 নট সমান কত? 1 নট সমান হচ্ছে, আমরা জানি 1 নট সমান 1 কিলোমিটার পার আওয়ার। পরের প্রশ্ন। আইলা কজড সেভার ড্যামেজ ইন সাউথ বেঙ্গল বিকজ, সেই সময়ে যে সময় 2015 সালে পরীক্ষাটা হয়েছিল, সেই সময় আইলা এসেছিল। ঠিক আছে? তো এই আইলার কারণটা জানতে চেয়েছে যে সেভারে যে প্রচুর পরিমাণে ড্যামেজ হয়েছে, আইলা যে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি করেছে, তার কারণটা কি? কারণ ইট হ্যাড আনপ্রেসিডেন্টলি ভ্যালোসিটি, মানে হচ্ছে এর ভ্যালোসিটিটা প্রচুর পরিমাণে বেশি ছিল, এই জন্যই কী হয়েছে, আইলাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো বর্তমানে 2024-এ যে সমস্ত বড় বড় ঝড়গুলো, আমাদের ঘূর্ণিঝড়গুলো এসেছে, সেইগুলো সম্পর্কে তোমাদের ডিটেলস তথ্য রাখতে হবে। এবং মূলত আমি বলবো 23 এবং 24, তোমাদের যদি প্রয়োজন পড়ে 23-24-এ যে সমস্ত স্পেশাল ঝড়গুলো এসেছিল সেগুলো সম্পর্কে একটা লিস্ট বানিয়ে যদি তোমাদের প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে এখানে কমেন্ট করবে। পরবর্তীতে আমরা অবশ্যই সেগুলোকে নিয়ে আলোচনা করব, ধীরে ধীরে করব, সব একসাথে করব না, করা যাবে না, ধীরে ধীরে করব। আর আমাদের ক্লাসে তো ওগুলো হবেই, যেগুলো যারা আমাদের ক্লাসে যুক্ত আছো, তো তারা তো জানোই, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, তাদের সেখানে ডিটেলস আলোচনা করা হবে। আর তোমরা যদি কেউ এখন এই ক্লাসে যুক্ত হতে চাও, তো অবশ্যই আমাদেরকে 9832178246 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং আমরা ডিটেলসটা পাঠিয়ে দেবো। আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, কম্প্যাক্ট ওয়েতে ক্লাস চলছে, সে প্রতি টপিক শেষে মক টেস্ট হচ্ছে এবং রেকর্ডিং ক্লাস থাকছে। প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে সুন্দরভাবে আলোচনা করা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং প্রত্যেকেই ক্লাসটা এনজয় করতে পারবে। যারা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারো। চলো, হুইচ অন অফ দ্য ফলোয়িং সারফেস হ্যাজ দ্য ম্যাক্সিমাম অ্যালবেডো? আমরা জানি অ্যালবেডো বলতে সেই তাপমাত্রাকে বুঝি যে তাপমাত্রাটা পৃথিবীকে উষ্ণ করার ক্ষেত্রে যার কোনো ভূমিকা নেই। এই টোটাল পৃথিবী থেকে আগত, সূর্য থেকে আগত সমস্ত তাপমাত্রাকে যদি আমরা 100% ধরি, সেই 100%-এর মধ্যে আমরা দেখতে পাবো 34% পৃথিবীকে উত্তপ্ত না করে ফিরে যায় এবং 66% হচ্ছে পৃথিবীকে উত্তপ্ত করে। এই 34%টাকে আমরা বলি অ্যালবেডো এবং 66%টাকে আমরা বলি এটা হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ বলে থাকি আমরা। তো এই অ্যালবেডোটা সবথেকে বেশি কোথায় দেখতে পাওয়া যায়? এই অ্যালবেডোগুলোকে আবার অনেকগুলো ভাগে ভাগ করব। যখন অ্যালবেডো আলোচনা হবে তখন দেখতেই পাবে। তো এখানে সবথেকে কোথায় দেখতে পাওয়া যায়? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সারফেস হ্যাজ দ্য ম্যাক্সিমাম অ্যালবেডো? ম্যাক্সিমাম অ্যালবেডো কোথায় থাকে? এটা হচ্ছে ডেন্স ক্লাউডে ম্যাক্সিমাম অ্যালবেডো দেখতে পাওয়া যায়। চলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ক্যারেক্টার অফ কনিফেরাস ফরেস্ট? কনিফেরাস ফরেস্ট মানে কি? কনিফেরাস ফরেস্ট হচ্ছে একটা টেম্পারেট ফরেস্ট আমরা বলতে পারি। ট্রি আর এভারগ্রিন, অবশ্যই কনিফেরাস ফরেস্টেড এভারগ্রিন হয়, কিন্তু আমাদেরকে চেয়েছে নট বলেছে। ঠিক আছে? নিডল লাইক লিভস হয়, অবশ্যই নিডল লাইক লিভস হয়। সফট ট্রিজ হয়, সফট ট্রিজগুলো সফট হয়, এই মিক্স স্ট্যান্ডটা থাকে না, তাই আমাদের এটাই উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন।
গ্রানাইট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট এক্সাম্পল অফ, গ্রানাইটটা কিসের এক্সাম্পল? গ্রানাইট রকটা আমরা জানি এটা হচ্ছে একটা অ্যাসিড ইগনিয়াস রক। অ্যাসিড ইগনিয়াস রক বলতে কি বোঝানো হয়? যে সমস্ত ইগনিয়াস রকে সিলিকার পরিমাণ বেশি থাকে, 65 থেকে 85% এর মধ্যে থাকে, সেগুলোকে আমরা অ্যাসিড ইগনিয়াস রক বলি। এবং সেটা হচ্ছে কি গ্রানাইটটা হচ্ছে আর বেসিক ইগনিয়াস রক কোনগুলো বলে থাকি? যেগুলো হচ্ছে কি সিলিকার পরিমাণ কম থাকে, 45 থেকে 60 এর মধ্যে থাকে। এগুলো হচ্ছে বেসিক বেসিক বলা হয়। তারপরে আল্ট্রা বেসিক বলা হয় যেগুলো সব থেকে সিলিকার পরিমাণ কম থাকে, আর ইন্টারমিডিয়েট মানে সিলিকার পরিমাণ সমান থাকে, 55% থাকে। নেক্সট এটা ইকোলজিক্যাল নিচটা আগে বলেছি, এটা দুবার রিপিট হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো, দ্য মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট অফ দ্য আর্থ ক্রাস্ট, আর্থ ক্রাস্টের সব থেকে অ্যাবান্ডান্ট এলিমেন্ট কোনটা? সব থেকে বেশি যে এলিমেন্ট থাকে সেটা কোনটা? দেখো আমরা এখানে একটা চার্ট দিয়ে দিয়েছি, দুটো আলোচনা করেছি, আর্থ ক্রাস্টে কোন কোন এলিমেন্টগুলো সব থেকে বেশি থাকে, আর হোল আর্থে কোন কোন এলিমেন্টগুলো সব থেকে বেশি থাকে, একটা চার্টের মধ্যে দিয়ে দেখানো হয়েছে। আর্থ ক্রাস্টে সব থেকে বেশি থাকে, দেখো অক্সিজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে আর্থ ক্রাস্টে বলা হচ্ছে, কিন্তু এটা কিন্তু হোল আর্থে বলা হচ্ছে না, আর্থ ক্রাস্টে বলা হচ্ছে। তাহলে আর্থ ক্রাস্টে সব থেকে বেশি থাকে অক্সিজেন 46.6%, তারপরে থাকে সিলিকন, তারপরে থাকে অ্যালুমিনিয়াম, তারপরে থাকে আয়রন 5%, তারপরে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, পুরোপুরি পার্সেন্টেজগুলো দেওয়া আছে। এবং হোল আর্থের ক্ষেত্রে কি হয়? হোল আর্থের ক্ষেত্রে সব থেকে বেশি থাকে আয়রন 35%, অক্সিজেন 30%, সিলিকন 15%, ম্যাগনেসিয়াম 13%, নিকেল 2.4%, সালফার, ক্যালসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এগুলো থাকে হোল আর্থের ক্ষেত্রে। তো আমাদেরকে হোল আর্থটা আলাদা করে মনে রাখতে হবে, আর্থ ক্রাস্টটা আলাদা করে মনে রাখতে হবে। এখানে আমাদের কি চেয়েছে? আর্থ ক্রাস্ট চেয়েছে। তাহলে আমরা সহজেই বলতে পারি কি বেশি থাকে সব থেকে? অক্সিজেন বেশি থাকে। নেক্সট প্রশ্ন, রিলিফ ফিচার অফ দ্য ফার্স্ট অর্ডার আর, দেখো রিলিফ ফিচারগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করা হয়, মূলত তিনটে ভাগে ভাগ করি, 10-10টা পর্যন্ত ভাগে ভাগ করা যায়, কিন্তু মূলত তিনটে ভাগে ভাগ করবো, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার এবং থার্ড অর্ডার। ফার্স্ট অর্ডার কোনগুলো হচ্ছে? যে আমরা যেমনি ওশেনিক এবং কন্টিনেন্টগুলোকে আমরা বলে থাকি ফার্স্ট অর্ডার, তাহলে কন্টিনেন্ট অ্যান্ড ওশেনিক বেসিন। সেকেন্ড অর্ডার কোনগুলোকে বলে থাকি? যেগুলো ইন্ডোজেনেটিক ফোর্সের দ্বারাই সৃষ্টি হয়, যেমন প্লেটু, প্লেন, যেমন মাউন্টেন, এগুলো আমরা বলে থাকি সেকেন্ড অর্ডার। থার্ড অর্ডার মানে কোনগুলো? যেগুলো এক্সোজেনেটিক ফোর্সের দ্বারা সৃষ্টি হয়। তো সেগুলো আমরা আগে দেখবে একটা কোশ্চেন আলোচনা করার সময় আলোচনা করেছি, কন্টিনেন্টাল ড্রিপ থিওরির যে সমস্ত এমসিকিউগুলো আলোচনা করেছিলাম সেখানে আলোচনা করা আছে, তাই আমি এটা আর ডিটেলসে বললাম না। চলো আজকে এই 25টাই থাকলো, অনেকটাই অলরেডি সময় চলে গেছে। তো পরের 25টা নিয়ে পরের দিন আসবো, এবং অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। চলো পরের, ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি।